গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ১১ পর্ব। একদিন পথে হঠাৎ প্রণবের সঙ্গে দেখা। দুজনেই ভারী খুশি হইল। সে কলিকাতায় আসিয়া পর্যন্ত অপুকে কত জায়গায় খুঁজিয়াছে, প্রথমটার সন্ধান পায় নাই। পরে জানিতে পারে অপূর্ব পড়াশোনা ছাড়িয়া দিয়া কোথায় চাকুরিতে ঢুকিয়াছে। প্রণব রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হইয়া বৎসরখানেক হাজত ভোগের পর সম্প্রতি খালাস হইয়াছে। হাসিয়া বলিল, কিছুদিন গভর্নমেন্টের অতিথি হয়ে এলুম রে, এসেই তোর কত খোঁজ করেছি। তারপর কোথায় চাকরি করিস, মাইনে কত? অপু হাসি মুখে বলিল, খবরের কাগজের অফিসে, মাইনে ৭০ টাকা। সর্বৈব মিথ্যা। টাকা ৪০ মাইনে পায়, কি একটা ফান্ড বাবদ কিছু কাটিয়া লওয়ার পর হাতে পৌঁছয় ৩৩ টাকা কআনা। একটু গর্বের সুরে বলিল, চাকরি সোজা নয়, রয়টারের বাংলা করার ভার আমার ওপর। বুধবারের কাগজে আর্ট ও ধর্ম বলে লেখাটা আমার, দেখিস পড়ে। প্রণব হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, তুই ধর্মের সম্বন্ধে লিখতে গেলি কি নিয়ে রে? কি জানিস তুই? ওখানেই তোমার গোলমাল। ধর্ম মানে তুই যা বলতে চাইছিস সেটা হচ্ছে কালেকটিভ ধর্ম। আমি বলি ওটার প্রয়োজনীয়তা ছিল আদিম মানুষের সমাজে। আর একটা ধর্ম আছে যা কিনা নিজের নিজের। আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, এইটের কথাই আমি। যে ধর্ম আমার নিজের তা যে আর কারো নয়, তা আমার চেয়ে কে ভালো বোঝে? বউবাজারের মোড়ে দাঁড়িয়ে ওসব কথা হবে না। আয় গোলদিঘিতে লেকচার দিবি। শুনবি তুই? চল তবে। গোলদিঘিতে আসিয়া দুজনে একটা নির্জন কোণ বাছিয়া লইল। প্রণব বলিল, বেঞ্চের উপর দাঁড়া উঠে। অপু বলিল, দাঁড়াচ্ছি, কিন্তু লোক জমবে না তো? তাহলে কিন্তু আর একটা কথাও বলবো না। তারপর আধ ঘণ্টাটাক অপু বেঞ্চের উপর দাঁড়াইয়া ধর্ম সম্বন্ধে এক বক্তৃতা দিয়া গেল। সে নিষ্কপট ও উদার, যা মুখে বলে মনে মনে তাহা বিশ্বাস করে। প্রণব শেষ পর্যন্ত শুনিবার পর ভাবিল, এসব কথা নিয়ে খুব তো নাড়াচাড়া করেছে মনের মধ্যে। একটু পাগলামির ছিট আছে, কিন্তু ওকে ওই জন্যই এত ভালোবাসি। অপু বেঞ্চ হইতে নামিয়া বলিল, কেমন লাগল? তুই খুব সিনসিয়ার, যদিও একটু ছিটগ্রস্ত। অপু লজ্জা মিশ্রিত হাস্যের সহিত বলিল, যা। প্রণব বলিল, কিন্তু কলেজটা ছেড়ে ভালো কাজ করিসনি। যদিও আমি জানি, তাই সেদিন বিনয়কে বলছিলাম যে অপূর্ব কলেজে না গিয়েও যা পড়াশোনা করবে, তোমরা দুবেলা কলেজের সিমেন্ট ঘষে ঘষে উঠিয়ে ফেললেও তা হবে না। ওর মধ্যে একটা সত্যিকারের পিপাসা রয়েছে। নিজের প্রশংসা শুনিয়া অপু খুব খুশি, বালকের মতো খুশি। উজ্জ্বল মুখে বলিল, অনেকদিন পরে তোর সঙ্গে দেখা, চল তোকে কিছু খাওয়াই গে। কলেজ মেটদের আর কারুর দেখা পাইনি, আমোদ করা হয়নি কতদিন যে। মা মারা যাওয়ার পর থেকে তো। প্রণব বিস্ময়ের সুরে বলিল, মাও মারা গিয়েছেন? ও, সে কথা বলিনি বুঝি। সে তো প্রায় ১ বছর হতে চলল। সামনে একটা চায়ের দোকান। অপু প্রণবের হাত ধরিয়া সেখানে ঢুকিল। প্রণবের ভারী ভালো লাগিল অপুর এই অত্যন্ত খাঁটি ও অকৃত্রিম আগ্রহভরা হাত ধরিয়া টানা। সে মনে মনে ভাবিল, এইরকম ওয়ার্মথ আর সিনসিয়ারিটি কজনের মধ্যে পাওয়া যায়। বন্ধু তো মুখে অনেকেই আছে, অপু একটা জুয়েল। অপু বলিল, কি খাবি বল? আয় বেয়ারা, কি আছে ভালো? খাইতে খাইতে প্রণব বলিল, তারপর চাকরির কথা বল। যে বাজার, কি করে জোটালি? অপু প্রথমে লোহার বাজারের দালালির গল্প করিল। হাসিয়া বলিল, তারপর আব্দুলের মহাবিনিষ্ক্রমণের পরে হার্ডওয়্যার আর জমিল না। ঘুরে ঘুরে বেড়াই চাকরি খুঁজে, বুঝলি। একদিন একজন বললে বিএনআর অফিসে অনেক নতুন লোক নেওয়া হচ্ছে। গেলুম সেখানে, খুব লোকের ভিড়। চাকরি অনেক খালি আছে, ইংরেজি লিখতে পড়তে পারলেই চাকরি হচ্ছে। ব্যাপার কি? শুনলাম 1 মাস 2 হলো স্ট্রাইক চলছে, তাদের জায়গায় নতুন লোক নেওয়া হচ্ছে। প্রণব চায়ে চুমুক দিয়ে বলিল,
চাকরি পেলি? শোন না, চাকরি তক্ষুনি হয়ে গেল। প্রিন্সিপালের সার্টিফিকেটটাই কাজের হলো। তক্ষুনি ছাপানো ফর্মে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলে। বাইরে এসে ভারী আনন্দ হলো মনটাতে। 40 টাকা মাইনে, যেতে হবে গঞ্জাম জেলায়, অনেক দূর। যা ঠিক চাই তাই। বেন্টিং স্ট্রিটের মোড়ে একটা দোকানে বসে মনের খুশিতে উপরি উপরি 4 কাপ চা খেয়ে ফেললাম। ভাবলাম, এতদিন পর পয়সার কষ্টটা তো ঘুচল। আর কি খাবি? বেয়ারা, আর 2টো ডিম ভাজা। আরে না না, খা। 2 দিন চাকরি হয়েছে বলে বুঝি তোর সেই পুরনো রোগ আজও? হ্যাঁ, তারপর বাড়ি এসে রাতে শুয়ে শুয়ে মনটাতে ভালো বললে না। ভাবলাম, ওরা একটা সুবিধা আদায় করবার জন্য স্ট্রাইক করেছে। 2 মাস তাদেরও ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে। তাদের মুখের ভাতের থালা কেড়ে খাবো শেষকালে। আবার ভাবি, যাই চলে, অতদূর কখনো দেখিনি। তাছাড়া মা মারা যাওয়ার পর কলকাতার ভালো লাগে না। যাই গে। কিন্তু শেষ পর্যন্ত ফের ওদের অফিসে গেলাম। ছাপানো ফর্মখানা ফেরত দিয়ে এলাম। বলে এলাম আমার যাওয়ার সুবিধা হবে না। প্রণব বলিল, তোর মুখ আর চোখ লুক ফুল অফ মিউজিক অ্যান্ড পোয়েট্রি। প্রথম থেকে আমি জানি এ একজন আইডিয়ালিস্ট ছোকরা। তোদের দিয়েই তো এইসব হবে। তোর এই খবরের কাগজের কাজ কখন? রাত 9টার পর যেতে হয়। রাত 3টের পর ছুটি। ভারী ঘুম পায়। এখনও রাত জাগা অভ্যেস হয়নি। তবে সুবিধা আছে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে নি, সারাদিন লাইব্রেরিতে কাটাতে পারি। খাওয়া দাওয়া ভালোই হইল। অপু বলিল, জল খাস নে, চল কলেজ স্কোয়ারের শরবত খাবো, বেশ মিষ্টি লাগে খেতে। লেমন স্কোয়াশ খেয়েছিস? আয়। কলেজের অত ছেলের মধ্যে এক অনিল ও প্রণব ছাড়া সে আর কাহাকেও বন্ধুভাবে গ্রহণ করিতে পারে নাই। অনেকদিন পরে মন খুলিয়া আলাপের লোক পাইয়া তাহার গল্প আর ফুরাইতেছিল না। বলিল, গাছপালা যে কতদিন দেখিনি, ইটার সিমেন্ট অসহ্য হয়ে পড়েছে। আমাদের অফিসে একজন কাজ করে, তার বাড়ি হাওড়া জেলা। সেদিন বলছে বাড়ির বাগানে আগাছা বেড়ে উঠেছে, তাই সাফ করছে রবিবার। আমি তাকে বলি, কি গাছ মিত্তির মশাই? সে বলে, কিছু না, ঝুপি গাছ। আমি বলি, আরে বলুন না কি কি গাছ। রোজ সোমবারে সে বাড়ি থেকে এলে তাকে এই কথা জিজ্ঞেস করি। সে হয়তো ভাবে, আচ্ছা পাগল। রাত্রে ভাই সারা রাত প্রেসের ঘরঘরানি গরম, প্রিন্টারের তাগাদার মধ্যে আমার কেবল মিত্তির মশাইয়ের বাড়ির সেই ঝুপি বনের কথা মনে হয়। ভাবি কি কি না জানি গাছ। এদিকে চোখ ঘুমে ঢুলে আসে। রাত 1টার পর শরীর এলিয়ে পড়তে চায়। শরীরের বাঁধন যেন ক্রমে আলগা হয়ে আসে। কুঁজোর জল চোখে মুখে ঝাপটা দিয়ে ফুলো ফুলো রাঙা রাঙা জ্বালা করা চোখে আবার কাজ করতে বসি। ইলেকট্রিক বাতিতে যেন চোখের ছুঁচ বেঁধে। আর এত গরম ঘরটাতে। পরে সে আগ্রহের সুরে বলিল, একদিন রবিবার চল, তুই আর আমি কোনো পাড়াগাঁয়ে গিয়ে মাঠে বনের ধারে ধারে সারাদিন বেরিয়ে কাটাবো। বেশ, সেখানেই লতা কাঠি কুড়িয়ে আমরা রাঁধব। বিকেল হবে। পাখির ডাক যে কতকাল শুনিনি। দোয়েল কি বউ কথা কও, এদের ডাক তো ভুলেই গিয়েছি। রবিবার দিনটা ছুটি, চল, যাবি? এখন কত ফুল ফুটবারও সময়। আমি অনেক বনের ফুলের নাম জানি, দেখিস, চিনিয়ে দেব। যাবি প্রণব? চল, আজ থিয়েটার দেখি। স্টারে সধবার একাদশী আছে, যাবি? নিজেই 2খানা গ্যালারির টিকিট কিনিল। থিয়েটার ভাঙিলে অনেক রাত্রিতে ফিরিবার পথে অপু বলিল, কি হবে বাকি রাতটুকু ঘুমিয়ে? আজ বসে গল্প করে রাত কাটাই। কর্নওয়ালিস স্কোয়ারের কাছে আসিয়া অপু বন্ধুর হাত ধরিয়া রেলিং টপকাইয়া স্কোয়ারের ভিতর ঢুকিয়া পড়িল। বলিল, আয় আয়, এই বেঞ্চিটাতে বসি, আমি নিমচাঁদের পার্ট প্লে করব, দেখবি? প্রণব হাসিয়া বলিল, তোর মাথা খারাপ আছে, এত রাস্তায় বেশি চেঁচাসনি, পুলিশ এসে তাড়িয়ে দেবে। কিন্তু খানিকটা পরে প্রণবও মাতিয়া উঠিল। দুজনে হাসিয়া আবুল তাবুল বকিয়া আরও ঘণ্টাখানেক কাটাইল। অপু একটা বেঞ্চির উপরে গড়াগড়ি দিতেছিল ও মুখে নিমচাঁদের অনুকরণে ইংরেজি কি কবিতা আবৃত্তি করিতেছিল।
প্রণবের ভয়সূচক স্বরে উঠিয়া বসিয়া চাহিয়া দেখিল ফুটপাতের উপর একজন পাহারাওয়ালা। অমনি সে বেঞ্চের উপর দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, হেইল হোলি লাইট, হেভেন্স ফার্স্ট বর্ন। পরে দুজনেই ডাফ স্ট্রিটের দিকে রেলিং টপকাইয়া সোজা দৌড় দিল। রাত্রি আর বেশি বাকি নাই। আমহার্স্ট স্ট্রিটের একটা বড় লাল বাড়ির পৈঠায় অপু গিয়া বসিয়া পড়িয়া বলিল, কোথায় আর যাব, আয় বসে কানে। প্রণব বলিল, একটা গান ধর তবে। অপু বলিল, বাড়ির লোকে দৌড় খুলে বেরিয়ে আসবে, কোনো রকমে পুলিশের হাত থেকে বেঁচে গেছি। কেমন পাহাড়ওয়ালাটাকে চেঁচিয়ে বললুম, হেল হোলি লাইট, হি হি, ঠেরও পায়নি। কোথা দিয়ে পালালুম, নিমচাঁদের মতো হয়নি না? প্রণব বলিল, তোর মাথায় ছিট আছে, যা, সারা রাতটা ঘুম হলো না তোর পাল্লায় পড়ে। গা, একটা গানই গা, আস্তে আস্তে ধর। আবার হাসে। ইহারই দিন 15 পরে একদিন প্রণব আসিয়া বলিল, তোকে নিয়ে যাব বলে এলাম। আমার মামাতো বোনের বিয়ে হবে সোমবারে, শুক্রবার রাত্রে আমরা যাব। খুলনা থেকে স্টিমারে যেতে হয়। অনেকদিন কোথাও যাসনি, চল আমার সঙ্গে। দিন 4-5 ছুটি পাবি নে? ছুটি মিলিল। ট্রেনে উঠিবার সময় তাহার ভারী আনন্দ। অনেকদিন কলিকাতা ছাড়িয়া যায় নাই, অনেকদিন রেলেও চড়ে নাই। সকালবেলা স্টিমারে উঠিবার সময় ভৈরবের ওপার হইতে তরুণ সূর্য ওঠার দৃশ্যটা তাহাকে মুগ্ধ করিল। নদী খুব বড় ও চওড়া। স্টিমার প্রণবের মামার বাড়ির ঘাটে ধরে না, পাশের গ্রামে নামিয়া নৌকায় যাইতে হয়। অপু এই অঞ্চলে কখনো আসে নাই। সম্পূর্ণ অপরিচিত দেশ। নদীর ধারে সুপারির সারি, বাঁশ, বেতবন, অসংখ্য নারকেল গাছ, টিনের চালাওয়ালা গোলাগঞ্জ, অদ্ভুত ধরনের নাম, স্বরূপকাঠি, যশাইকাঠি। দক্ষিণ পূর্ব কোণ ও খাড়া পশ্চিম, দুদিক হইতে প্রকাণ্ড দুটা নদী আসিয়া পরস্পরকে ছুঁইয়া অর্ধচন্দ্রাকারে বাঁকিয়া গিয়াছে। সেখানটাতে জলের রং ঈষৎ সবুজ, এবং এই সঙ্গম স্থানেরই ওপারে 1/2 মাইলের মধ্যে প্রণবের মামার বাড়ির নাম গঙ্গানন্দ কাটি। নদীর ঘাট হইতে বাড়িটা অতি অল্প দূরে। এই গ্রামের মধ্যে ইহারাই অবস্থাপন্ন সম্ভ্রান্ত গৃহস্থ। অনেকবার অপু এই ধরনের বাড়ির ছবি কল্পনা করিয়াছে। এই ধরনের বড় বাড়ি, এই ধরনের বড় নদীর ধারে, শহর বাজারের ছোঁয়াচ আবহাওয়া হইতে বহু দূরে, কোন এক অখ্যাত ক্ষুদ্র পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত গৃহস্থ। আগে অবস্থা ভালো ছিল, অথচ এখন নাই। নাট মন্দির, পূজার দালান, দোলমঞ্চ, রাসমঞ্চ সবই থাকিবে, অথচ সেসব হইবে ভাঙা, শ্রীহীন। আর থাকিবে প্রাচীন ধনী বংশের শান্ত মর্যাদাবোধ, মান সম্মান, উদারতা। প্রণবের মামার বাড়ির সঙ্গে সব যেন হুবহু মিলিয়া গেল। ঘাট হইতে 2 সারি নারকেল গাছ সোজা একেবারে বাড়ির দেউড়িতে গিয়া শেষ হইয়াছে। বাঁয়ে প্রকাণ্ড পূজার দালান, ডাইনে হলুদ রঙের কলসি বসানো ফটক ও ফুলবাগান, দোলমঞ্চ, রাসমঞ্চ, নাটমন্দির। খুব জৌলুস নাই কোনোটারই। কার্নিশ খসিয়া পড়িতেছে। একরাশ গোলা পায়রা নাটমন্দিরের মেঝেতে চড়িয়া বেড়াইতেছে। 1-8টা ঝটাপট করিয়া ছাদে উড়িয়া পলাইতেছে। একখানা 16 বেহারার সেকেলে হাঙর মুখ পালকি অব্যবহৃত অবস্থায় পড়িয়া আছে। দেখিয়া মনে হয় একসময় ইহাদের অবস্থা খুব ভালো ছিল। বর্তমানে পসারহীন ডাক্তারের দ্বার সংযুক্ত অনাদৃত পিতলের পাতের মতো শ্রীহীন ও মলিন। পুলু এসেছে, পুলু এসেছে, এই যে পুলু, এটি সঙ্গে কে? ও বেশ বেশ, স্টিমার কি আজ লেট? ওরে নিবারণকে ডাক, ব্যাগটা বাড়ির মধ্যে নিয়ে যা। আহা, থাক, এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণব তাহাকে একেবারে বাড়ির মধ্যে লইয়া গেল। অপু অপরিচিত বাড়ির মধ্যে অন্দরমহলে যথারীতি অত্যন্ত লাজুক মুখে সংকোচের সহিত ঢুকিল। প্রণবের বড় মামিমা আসিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসাবাদ করিলেন। অপুকে দেখিয়া বলিলেন, এ ছেলেটিকে কোত্থেকে আনলি পুলু? এ মুখ যেন চিনি। প্রণব হাসিয়া বলিল, কি করে চিনবেন মামিমা, ও কি আর বাঙাল দেশের মানুষ? প্রণবের মামিমা বলিলেন, তা নয় রে, কতবার পটে আঁকা ছবি দেখেছি, ঠাকুর দেবতার মুখের মতো মুখ।
এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণবের দেখা দেখি অপু পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। এসো এসো বাবা আমার, এসো। কি সুন্দর মুখ। দেশ কোথায় বাবা? সন্ধ্যার পর সারাদিনের গরমটা একটু কমিল। দেউড়ির বাহিরে আরতির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিল। চারিদিকে শাঁখ বাজিল। উপরের খোলা ছাদে শীতলপাটি পাতিয়া অপু একা বসিয়াছিল। প্রণব ঘুম হইতে সন্ধ্যার কিছু আগে উঠিয়া কোথায় গিয়াছে। কেমন একটা নতুন ধরনের অনুভূতি, সম্পূর্ণ নতুন ধরনের। কি সেটা? কে জানে, হয়তো শাঁখের রব বা আরতির বাজনার দরুন, কিংবা হয়তো মোটের ওপর এ এক অপরিচিত জগৎ। কলিকাতার কর্মব্যস্ত কোলাহলমুখর ধূমধূলিপূর্ণ আবহাওয়া হইতে সম্পূর্ণ পৃথক এক ভিন্ন জীবনধারার জগৎ। নারিকেল শ্রেণীর পত্র শীর্ষে নবমীর জ্যোৎস্না ফুটিয়াছে। এইমাত্র ফুটিল, অপু লক্ষ্য করে নাই। কি কথা যেন সব মনে আসে, অনেক দিনের কথা। পিছন হইতে প্রণব বলিল, কেমন গাছপালা গাছপালা করে পাগল? দেখলি তো গাছপালা নদীতে আসতে, কিরকম লাগলো বল শুনি। অপু বলিল, সে যা লাগলো তা লাগলো। এখন কি মনে হচ্ছে জানিস এই আরতি শুনে? ছেলেবেলায় আমার দাদু ছিল ভক্ত বৈষ্ণব। তার মুখে শুনতাম, বংশী বটতট কদম্ব নিকট, কালিন্দী ধীর সমীর। সিঁড়িতে কাহাদের পায়ের শব্দ শোনা গেল। প্রণব ডাকিয়া বলিল, কে রে? মেনি, শোন। একটি 13-14 বছরের বালিকা হাসিয়া দরজার কাছে দাঁড়াইল। প্রণব বলিল, কে কে রে? মেয়েটি পেছন ফিরিয়া কাহাদের দিকে একবার চাহিয়া দেখিয়া বলিল, সবাই আছে, ননিদি, দাসিদি, মেজদি, সরলা। তাস খেলব চিলেকোঠার ঘরে। অপু মনে মনে ভাবিল, এবাড়ির ছেলেমেয়ে সবাই দেখতে ভারী সুন্দর তো। প্রণব বলিল, এটি মামার ছোট মেয়ে, এরই মেজ বোনের বিয়ে। কবনের মধ্যে সেই সকলের চেয়ে সুশ্রী। মেনি, ডাক তো একবার অপর্ণাকে। মেনি সিঁড়িতে গিয়া কি বলিতেই একটা সম্মিলিত মেয়ে কণ্ঠের চাপা হাস্যধ্বনি শুনিতে পাওয়া গেল। কিছুক্ষণ পরই একটি 16-17 বছরের নতমুখী সুন্দরী দরজার কাছে আসিয়া দাঁড়াইল। প্রণব বলিল, ও আমার বন্ধু, তোরও সুবাদে দাদা। লজ্জা কাকের এখানে? এটি মামার মেজ মেয়ে অপর্ণা। এরই। মেয়েটি চপলা নয়, মৃদু হাসিয়া তখনই সরিয়া গেল। কি সুন্দর এক ঢাল চুল। কিছুদিন আগে পড়া একটা ইংরাজি উপন্যাসের একটা লাইন বারবার তাহার মনে আসিতে লাগিল, ডু দে ব্রিড গডেস অ্যাট স্লোকম ম্যাগনা, ডু দে ব্রিড গডেস অ্যাট স্লোকম ম্যাগনা। এই রাতটার কথা অপুর চিরকাল মনে ছিল। পরদিন প্রণবের সঙ্গে অপু তাহার মামার বাড়ির সবটা ঘুরিয়া দেখিল। প্রাচীন ধনী বংশ বটে। বাড়ির উত্তর দিকে পুরাতন আমলের আবাস বাটি ও প্রকাণ্ড 7 দুয়ারি পূজার দালান ভগ্ন অবস্থায় পড়িয়া আছে। ওপারে অন্যতম শরিক রামদুর্লভ বাণুজ্যের বাড়ি। পুরাতন আমলের বসত বাটি বর্তমানে পরিত্যক্ত। রামদুর্লভের ছোট ভাই সেখানে বাস করিতেন। কি কারণে তাহার একমাত্র পুত্র নিরুদ্দেশ হইয়া যাওয়াতে তাহারা বেচিয়া কিনিয়া কাশীবাসী হইয়াছেন। এসব কথা প্রণবের মুখেই ক্রমে ক্রমে শোনা গেল। স্নানের সময় সে নদীতে স্নান করিতে চাহিলে সকলেই বারণ করিল। এখানকার নদীতে এই সময় কুমিরের উৎপাত খুব বেশি। পুকুরে স্নান করাই নিরাপদ। বৈকালে একজন বৃদ্ধ ভদ্রলোক কাছারি বাড়ির বারান্দাতে বসিয়া গল্প করিতেছিলেন। দিন 15 পূর্বের নিকটস্থ কোনো গ্রামের জনৈক তাঁতির ছেলে হঠাৎ নিরুদ্দেশ হইয়া যায়। সম্প্রতি তাহাকে রায়মঙ্গলের এক নির্জন চরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়াছে। ছেলেটি বলে তাহাকে নাকি পরিতে ভুলাইয়া লইয়া গিয়াছিল। প্রমাণস্বরূপ সে আঁচলের খুঁট খুলিয়া কাঁচা লবঙ্গ, এলাচ ও জায়ফল বাহির করিয়া দেখাইয়াছে। এই অঞ্চলের ত্রিসীমানায় এই সকলের গাছ নাই, পরি কোথা হইতে আনিয়া উপহার দিয়াছে। প্রণবের মামিমা দুপুরে কাছে বসিয়া দুজনকে খাওয়াইলেন। অনেকদিন অপুর অদৃষ্টে এত যত্ন আদর বা এত ভালো খাওয়া দাওয়া জোটে নাই। চিনি, ক্ষীর, মশলা, কর্পূর, ঘৃত,
জীবনে কখনো তাহাদের দরিদ্র গৃহস্থালিতে এই সকলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে নাই। মায়ের সংসারের চালের গুঁড়া, গুড় ও সরিষার তৈলের কারবার ছিল বেশি। পরদিন বিবাহ। সকাল হইতে নানা কাজে সে বাড়ির ছেলের মতো খাটিতে লাগিল। নাট মন্দিরে বরাসন সাজানোর ভার পড়িল তাহার উপর। প্রাচীন আমলের বড় জাজিম ও শতরঞ্জির উপর সাদা চাদর পাতিয়া ফরাস বিছানো, কাচের সেজ ও বাতির ডুম টাঙানো, দেবদারু পাতার ফটক বাঁধা, কাগজ কাটিয়া দম্পতির উদ্দেশ্যে আশীষবাণী রচনা করা। সকাল 8টা হইতে বেলা 3টা পর্যন্ত এইসব কাজে কাটিল। সন্ধ্যার সময় বর আসিবে। বরের গ্রাম এই নদীরই ধারে, তবে 10-12 ক্রোশ দূরে, নদীপথে আসিতে হইবে। বরের পিতা ও অঞ্চলের নাকি বড় গাঁতিদার, তাহা ছাড়া বিস্তৃত মহাজনী কারবারও আছে। বরের নৌকা আসিতে একটু বিলম্ব হইতে পারে। প্রথম লগ্নে বিবাহ যদি না হয়, রাত্রি 10টার লগ্ন বাদ যাইবে না। ব্যাপার বুঝিয়া অপু বলিল, রাত তো আজ জাগতেই হবে দেখছি, আমি এখন একটু ঘুমিয়ে নি ভাই, বর এলে আমাকে ডেকে তুলক্ষণ। প্রণব তাহাকে তেতলার চিলে কোঠার ঘরে লইয়া গিয়া বলিল, এখানে হইচই কম, এখানে ঘুম হবে এখন, আমি ঘণ্টা 2 পরে ডাকব। ঘরটা ছোট, কিন্তু খুব হাওয়া। দিনের শ্রান্তিতে সে শুইতে না শুইতে ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে ঠিক জানে না, কাহাদের ডাকাডাকিতে তাহার ঘুম ভাঙিয়া গেল। সে তাড়াতাড়ি উঠিয়া চোখ মুছিতে মুছিতে বলিল, বর এসেছে বুঝি? ওহ, অনেক রাত হয়েছে তো। কিন্তু প্রণবের মুখের দিকে চাহিয়া তাহার মনে হইল একটা কিছু যেন ঘটিয়াছে। সে বিস্ময়ের সুরে বলিল, কি কিছু হয়েছে নাকি প্রণব? উত্তরের পরিবর্তে প্রণব তাহার বিছানার পাশে বসিয়া পড়িয়া কাতর মুখে তাহার দিকে চাহিল। পরে ছলছল চোখে তাহার হাত দুটি ধরিয়া বলিল, ভাই, আমাদের মান রক্ষার ভার তোমার হাতে আজ রাত্রে। অপর্ণাকে এক্ষুনি তোমায় বিয়ে করতে হবে, আর বেশি সময় নেই, রাত খুব অল্প আছে, আমাদের মান রাখো ভাই। আকাশ হইতে পড়িলেও অপু এত অবাক হইত না। প্রণব বলে কি? প্রণবের মাথা খারাপ হইয়া গেল নাকি? নাকি সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিতেছে? এই সময় 2জন গ্রামের লোকও ঘরে ঢুকিলেন। একজন বলিলেন, আপনার সঙ্গে যদিও আমার পরিচয় হয়নি, তবুও আপনার কথা সব পুলুর মুখে শুনেছি। এদের আজ বড় বিপদ, সব বলছি আপনাকে, আপনি না বাঁচালে আর উপায় নেই। ততক্ষণে অপু ঘুমের ঘোরটা অনেকখানি কাটাইয়া উঠিয়াছে। সে না বুঝিতে পারার দৃষ্টিতে একবার প্রণবের, একবার লোক দুইটির মুখের দিকে চাহিতে লাগিল। ব্যাপারখানা কি? ব্যাপার অনেক। সন্ধ্যার ঘণ্টাখানেক পর বরপক্ষের নৌকা আসিয়া ঘাটে লাগে। লোকজনের ভিড় খুব। 2-3খানা গ্রামের প্রজাপত্র উৎসব দেখিতে আসিয়াছে। বরকে হাঙর মুখো সেকেলে বড় পালকিতে উঠাইয়া বাজনাবাদ্য ও ধুমধামের সহিত মহাসমাদরে ঘাট হইতে নাটমন্দিরে বরাসনে আনা হইতেছিল। এমন সময় এক অভূতপূর্ব ঘটনা ঘটিল। বাড়ির উঠানে পালকিখানা আসিয়া পৌঁছিয়াছে। হঠাৎ নাকি বর পালকি হইতে লাফাইয়া পড়িয়া চেঁচাইয়া বলিতে থাকে, হুক্কা বোলাও, হুক্কা বোলাও। সে কি বেজায় চিৎকার! এক মুহূর্তে সব গোলমাল হইয়া গেল। চিৎকার হঠাৎ থামে না। বরকর্তা স্বয়ং দৌড়িয়া গেলেন। বরপক্ষের প্রবীণ লোকেরা ছুটিয়া গেলেন। চারিদিকে সকলে অবাক, প্রজারা অবাক, গ্রামশুদ্ধ লোক অবাক। সে এক কাণ্ড, চোখে না দেখিলে বোঝানো কঠিন। আর কি সে লজ্জা! সারা উঠান জুড়িয়া প্রজা, প্রতিবেশী, আত্মীয় কুটুম, পাড়ার ও গ্রামের ছোট বড় সকলে উপস্থিত। সকলের সামনে বাড়ুজ্যে বাড়ির মেয়ের বিবাহে এইভাবের ঘটনা ঘটিবে, তাহা স্বপ্নাতীত। উহার মুখ চাওয়াচাওয়ি করে, মেয়েদের মধ্যে কান্নাকাটি পড়িয়া গেল। বর যে প্রকৃতিস্থ নয়, কথা বুঝিতে কাহারও বাকি রহিল না। বরপক্ষ যদিও নানাভাবে কথাটা ঢাকিবার যথাসাধ্য চেষ্টা করিলেন। কেহ বলিলেন, গরমে ও সারাদিনের উপবাসের কষ্টে ও কিছু নয়, ওরকম হইয়া থাকে। কিন্তু ব্যাপারটা অত সহজে চাপা দেওয়া গেল না। ক্রমে ক্রমে নাকি প্রকাশ হইতে লাগিল যে বরের একটু সামান্য ছিট আছে বটে।
কিংবা ছিল বটে, তবে সেটা সবসময় যে থাকে তা নয়, আজকার গরমে বিশেষত উৎসবের উত্তেজনায় ইত্যাদি। ব্যাপারটা অনেকখানি সহজ হইয়া আসিতেছিল, নানা পক্ষের বোঝানোতে আবার সোজা হাওয়া বহিতে শুরু করিয়াছিল। মেয়ের বাপ শশীনারায়ণ বাণুজ্যেও মন হইতে সমস্তটা ঝাড়িয়া ফেলিতে প্রস্তুত ছিলেন। তাহা ছাড়া উপায় অবশ্য ছিল না, কিন্তু এদিকে মেয়ের মা অর্থাৎ প্রণবের বড় মামিমা মেয়ের হাত ধরিয়া নিজের ঘরে ঢুকিয়া খিল দিয়াছেন। তিনি বলেন, জানিয়া শুনিয়া তাহার সোনার প্রতিমা মেয়েকে তিনিও পাগলের হাতে কখনোই তুলিয়া দিতে পারিবেন না, যাহা অদৃষ্টে আছে ঘটিবে। সকলের বহু অনুনয় বিনয়েও তিনি এই ৩-৪ ঘণ্টার মধ্যে আর ঘরের দরজা খোলেন নাই, নাকি তেমন বুঝিলে মেয়েকে রামদা দিয়া কাটিয়া নিজের গলায় দা বসাইয়া দিবেন এমনও শাসাইয়াছেন। সুতরাং কেহ দরজা ভাঙিতে সাহস করে নাই। অপর্ণা এমনই মেয়ে, সবাই জানে। মা তাহার গলায় যদি সত্যি রামদা বসাইয়া দেয়ও, সে প্রতিবাদে মুখে কখনো টু শব্দটি উচ্চারণ করিবে না, মায়ের ব্যবস্থা শান্তভাবেই মানিয়া লইবে। পেছনের ভদ্রলোকটি বলিলেন, আপনি রক্ষা না করলে আর কেউ নেই, হয় এদিকে একটা খুনোখুনি হবে, না হয় সকাল হলেই ও মেয়ে দোপড়া হয়ে যাবে। এসব দিকের গতিক তো জানেন না, দোপড়া হলে কি আর ও মেয়ের বিয়ে হবে মশাই? আহা, অমন সোনার পুতুল মেয়ে, এত বড় ঘর, ওরই অদৃষ্টে শেষে কিনা এই কেলেঙ্কারি। এই রাত্রের মধ্যে আপনি ছাড়া এই অঞ্চলে ও মেয়ের উপযুক্ত পাত্র আর কেউ নেই, বাঁচান আপনি। অপুর মাথায় যেন কিসের দাপাদাপি মাতামাতি, মাথার মধ্যে যেন চৈতন্যদেবের নগর সংকীর্তন শুরু হইয়াছে। এ কি সংকটে ভগবান তাহাকে ফেলিলেন? সকল প্রকার বন্ধনকে সে ভয় করে, তাহার উপর বিবাহের মতন বন্ধন। এই তো সেদিন মা তাহাকে মুক্তি দিয়া গেলেন, আবার 1 বৎসর ঘুরিতেই এ কি? মেয়েটির মুখ মনে হইল, আজই সকালে নিচের ঘরে তাহাকে দেখিয়াছে। কি সুন্দর, কি শান্ত গতিভঙ্গি! সোনার প্রতিমাই বটে, তাহার অদৃষ্টে উৎসবের দিনে এই ব্যাপার। তাছাড়া রামদার কাণ্ডটা কি করে সে এখন? কিন্তু ভাবিবার অবসর কোথায়? পেছনে প্রণব দাঁড়াইয়া কি বলিতেছে, সেই ভদ্রলোক দুটি তার হাত ধরিয়াছেন, তাহাও সে ঠেলিয়া ফেলিয়া দিতে পারিত, কিন্তু মেয়েটিও যেন শান্ত ডাগর চোখ দুটি তুলিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে। সেই যে কাল সন্ধ্যায় প্রণবের আহ্বানের ছাদের উপরে যেমন তাহার পানে চাহিয়াছিল, তেমনি অপরূপ স্নিগ্ধ চাহনিতে, নির্বাক মিনতির দৃষ্টিতে সেও যেন তাহার উত্তরের অপেক্ষা করিতেছে। সে বলিল, চলো ভাই, যা করতে বলবে আমি তাই করব, এসো। নিচে কোথাও কোনো শব্দ নাই, উৎসব কোলাহল থামিয়া গিয়াছে। বরপক্ষ এ বাড়ি হইতে সদল বলে উঠিয়া গিয়া ইহাদের শরিক রামদুর্লভ বাড়ুজ্যের চণ্ডীমণ্ডপে আশ্রয় লইয়াছেন। এ বাড়ির ঘরে ঘরে খিল বন্ধ, কেবল নাটমন্দিরে উত্তর বারান্দার স্থানে স্থানে 2-4 জন জটলা করিয়া কি বলাবলি করিতেছে। আশ্চর্য এই যে সম্প্রদান সভায় পুরোহিত মহাশয় এত গোলমালের মধ্যেও ঠিক নিজের কুশাসন খানির উপর বসিয়াছেন। তিনি নাকি সেই সন্ধ্যার সময় আসনে বসিয়াছেন, আর ওঠেন নাই। সকলে মিলিয়া লইয়া গিয়া অপুকে বরাসনে বসাইয়া দিল। এইসব ঘটনাগুলি পরবর্তী জীবনে অপুর তত মনে ছিল না। বাংলা খবরের কাগজের ছবির মতো অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া ঠেকিত। তাহার মন তখন এত দিশেহারা ও অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল, চারিধারে কি হইতেছে তাহার আদৌ লক্ষ্য ছিল না। আবার 2-একটা যাহা লক্ষ্য করিতেছিল, যতই তুচ্ছ হোক গভীরভাবে মনে আঁকিয়া গিয়াছিল। যেমন শামিয়ানার কোণের দিকে কে একজন ডাব কাটিতেছিল, ডাবটা গোল ও রাঙা, কাটারির বাটটা বাঁশের। অনেকদিন পর্যন্ত মনে ছিল। রেশমি চেলি পরা শালঙ্কারা কন্যাকে সভায় আনা হইল। বাড়ির মধ্যে হঠাৎ শাঁখ বাজিয়া উঠিল, উলধ্বনি শোনা গেল। লোকে ভিড় করিয়া সম্প্রদান সভার চারিদিকে গোল হইয়া দাঁড়াইল। পুরোহিতের কথায় অপু চেলি পরিল, নূতন উপবীত ধারণ করিল, কলের পুতুলের মতো মন্ত্রপাঠ করিয়া গেল। স্ত্রী আচারের সময় আসিল, তখনও সে অন্যমনস্ক। নববধূর মতো সেও ঘাড় গুঁজিয়াছে। যে ব্যাপারটা ঘটিতেছে চারিধারে,
তখনও যেন সে সম্মুখ ধারণা করিতে পারে নাই। কানের পাশ দিয়া কি একটা যেন শিরশির করিয়া উপরের দিকে উঠিতেছে। না, ঠিক উপরের দিকে নয়, যেন নিচের দিকে নামিতেছে। প্রণবের বড় মামিমা কাঁদিতেছিলেন, তাহা মনে আছে। তিনি আবার গরদের শাড়ির আঁচল দিয়া তাহার মুখের ঘাম মুছাইয়া দিলেন, তাহাও মনে ছিল। কে একজন মহিলা বলিলেন, মেয়ের শিব পুজোর জোর ছিল বড় বউ, তাই এমন বর মিলল। ভাঙা দালান যে রূপে আলো করেছে। শুভদৃষ্টির সময় সে এক অপূর্ব ব্যাপার। মেয়েটি লজ্জায় ডাগর চোখ দুটি নত করিয়া আছে। অপু কৌতূহলের সহিত চাহিয়া দেখিল, ভালো করিয়াই দেখিল। যতক্ষণ কাপড়ের ঢাকাটা ছিল ততক্ষণ সে মেয়েটির মুখ ছাড়া অন্যদিকে চাহে নাই। চিবুকের গঠন ভঙ্গিটি এক চমক দেখিয়াই সুঠাম ও সুন্দর মনে হইল। প্রতিমার মতো রূপই বটে। চূর্ণ অলোকের দু এক গাছা কানের আশেপাশে পড়িয়াছে। হিঙ্গুল রঙের ললাটে ও কপলে বিন্দু বিন্দু ঘাম। কানে সোনার দুলে আলো পড়িয়া জ্বলিতেছে। বাসর হইল খুব অল্পক্ষণ, রাত্রি অল্পই ছিল। মেয়েদের ভিড়ে বাসর ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। ইহাদের মধ্যে অনেকেই বিবাহ ভাঙিয়া যাইতে নিজের নিজের বাড়ি চলিয়া গিয়াছিলেন। কোথা হইতে একজনকে ধরিয়া আনিয়া অপর্ণার বিবাহ দেওয়া হইতেছে শুনিয়া তাহারা পুনরায় ব্যাপারটা দেখিতে আসিলেন। এক রাত্রে এত মজা এই অঞ্চলের অধিবাসীর ভাগ্যে কখনো জোটে নাই। কিন্তু পথ হইতে ধরিয়া আনা বরকে দেখিয়া সকলে এক বাক্যে স্বীকার করিলেন, এইবার অপর্ণার উপযুক্ত বর হইয়াছে বটে। প্রণবের বড় মামিমা তেজস্বিনী মহিলা। তিনি বাঁকিয়া না বসিলে বোধহয় ওই বায়ুরোগগ্রস্ত পাত্রটির সহিতই আজ তাহার মেয়ের বিবাহ হইয়া যাইত নিশ্চয়ই। এমনকি তাহার অমন রাশভারী স্বামী শশীনারায়ণ বাড়ুজ্যে যখন নিজে বদ্ধ দরজার কাছে দাঁড়াইয়া বলিয়াছিলেন, বড় বউ, কি করো পাগলের মতো, দোর খোলো, আমার মুখ রাখো, ছি, তখনও তিনি অচল ছিলেন। তিনি বলিলেন, মা, যখনই একে পুলুর সঙ্গে দেখেছি তখনই আমার মন যেন বলছে এ আমার আপনার লোক। ছেলে তো আরো অনেক পুলুর সঙ্গে এসেছে গিয়েছে, কিন্তু এত মায়া কারোর উপর হয়নি কখনো। ভেবে দেখো মা, এ মুখ আর লোকালয়ে দেখাবো না ভেবেছিলাম। ও ছেলে যদি আজ পুলুর সঙ্গে এ বাড়ি না আসত। পূর্বের সেই প্রৌঢ়া বাধা দিয়া বলিলেন, তা কি করে হবে মা, ওই যে তোমার অপর্ণার স্বামী। তুমি আমি কেনারাম মুখুজ্জের ছেলের সঙ্গে ওর সম্বন্ধ ঠিক করতে গেলে কি হবে? ভগবান যে ওদের দুজনের জন্য দুজনকে গড়েছেন, ও ছেলেকে যে আজ এখানে আসতেই হবে মা। প্রণবের মামিমা বলিলেন, আবার যে এমন করে কথা বলবো তা আজ 2 ঘণ্টা আগেও ভাবিনি। এখন আপনারা 5 জনে আশীর্বাদ করুন যাতে। চোখের জলে তাহার গলা আড়ষ্ট হইয়া গেল। উপস্থিত কাহারও চোখ শুষ্ক ছিল না। অপু অতি কষ্টে উদ্গত অশ্রুজল চাপিয়া বসিয়া রহিল। প্রণবের মামিমার উপর শ্রদ্ধা ও ভক্তিতে তাহার মন মায়ের পরই বোধহয় এমন আর কাহারও উপর, কেবল আর একজন আছেন, মেজ বৌরানী লীলার মা। তাছাড়া মায়ের ওপর তাহার মনোভাব শ্রদ্ধা বা ভক্তির ভাব নয়, তাহা আরও অনেক ঘনিষ্ঠ, অনেক গভীর, অনেক আপন। 32 নারীর বাঁধনের সঙ্গে সেখানে যেন যোগ। সেসব কথা বুঝাইয়া বলা যায় না। যাক সে কথা। বিশ্বাসঘাতক প্রণব কোথা হইতে আসিয়া সকলকে জানাইয়া গেল যে নতুন জামাই খুব ভালো গাহিতে পারে। অপর্ণার মা তখনই বাসর হইতে চলিয়া গেলেন। বালিকা ও তরুণীর দল একে চায় তো আরে পায়। এদিকে অপুর হামিয়া রাঙা হইয়া উঠিয়াছে। না সে পারে ভালো করিয়া কাহারো দিকে চাহিতে, না মুখ দিয়া বাহির হয় কোনো কথা। নিতান্ত পীড়াপিড়িতে একটা রবিবাবুর গান গাহিল, তারপর আর কেহ ছাড়িতে চাহে না। সুতরাং আর একটা। মেয়েরাও গাহিলেন। একটি বধূর কণ্ঠস্বর ভারী সুমিষ্ট। প্রৌঢ়া ঠান্দি নববধূর গা ঠেলিয়া দিয়া বলিলেন, ওরে ও নাতনি, তোর বর ভেবেছে বাঙাল দেশে এসে নিজেই গান গিয়ে আসর মাতিয়ে দেবে। শুনিয়ে দে না তোর গলা, জারি জুরি একবার দেনা ভেঙে। অপু মনে মনে ভাবে, কার বর? সে আবার কার বর? এই সুসজ্জিতা সুন্দরী নতমুখী মেয়েটি তাহার পাশে বসিয়া, এ তাহার কে হয়? স্ত্রী, তাহারই স্ত্রী।
পরদিন সকালে পূর্বতন বরপক্ষের সহিত তুমুল কাণ্ড বাঁধিল। উভয় পক্ষে বিস্তর তর্ক, ঝগড়া, সাপাসাপি, মামলার ভয় প্রদর্শনের পর কেনারাম মুখুজ্জে দলবলসহ নৌকা করিয়া স্বগ্রামের দিকে যাত্রা করিলেন। প্রণব বড় মামাকে বলিল, ওসব বড়লোকের মুখ্যু জড়ভরত ছেলের চেয়ে আমি যে অপূর্বকে কত বড় মনে করি। একা কলকাতা শহরে সহায়হীন অবস্থায় ওকে যা দুঃখের সঙ্গে লড়াই করতে দেখেছি আজ 3 বছর ধরে, ওকে একটা সত্যিকারের মানুষ বলেই ভাবি। অপুর ঘর বাড়ি নাই, ফুলশয্যা এখানেই হইল। রাত্রে অপু ঘরে ঢুকিয়া দেখিল ঘরের চারিধার ফুল ও ফুলের মালায় সাজানো। পালঙ্কের ওপর বিছানায় মেয়েরা একরাশ বৈশাখীর চাঁপা ফুল রাখিয়া গিয়াছে। ঘরের বাতাসে পুষ্পসারের মৃদু সৌরভ। অপু সাগ্রহে নববধূর আগমন প্রতীক্ষা করিতেছিল। বাসর রাত্রের পর আর মেয়েটির সহিত দেখা হয় নাই, বা এই পর্যন্ত তাহার সঙ্গে কথাবার্তা হয় নাই আদৌ। আচ্ছা, ব্যাপারটা কিরকম ঘটিবে? অপুর বুক কৌতূহলে ও আগ্রহে ঢিপ ঢিপ করিতেছিল। খানিক রাত্রে নববধূ ঘরে ঢুকিল। সঙ্গে সঙ্গে অপুর মনে আরেক দফা একটা অবাস্তবতার ভাব জাগিয়া উঠিল। এই মেয়েটি তাহারই স্ত্রী। স্ত্রী বলিতে যাহা বোঝায়, অপুর ধারণা ছিল তা যেন এ নয়। কিংবা হয়তো স্ত্রী বলিতে ইহাই বোঝায়, তাহার ধারণা ভুল ছিল। মেয়েটি দোরের কাছে ন যজৌ ন তস্থ অবস্থায় দাঁড়াইয়া ঘামিতেছিল। অপু অতি কষ্টে সংকোচ কাটাইয়া মৃদুস্বরে বলিল, আপনি তো তুমি দাঁড়িয়ে কেন? এখানে এসে বসো। বাহিরে বহু বালিকা কণ্ঠের একটা সম্মিলিত কলহাস্যধ্বনি উঠিল। মেয়েটিও মৃদু হাসিয়া পালঙ্কের একধারে বসিল। লজ্জায় অপুর নিকট হইতে দূরে বসিল। এই সময় প্রণবের ছোট মামিমা আসিয়া বালিকার দলকে বকিয়া ঝকিয়া নিচে নামাইয়া লইয়া যাইতেই অপু খানিকটা স্বস্তি বোধ করিল। মেয়েটির দিকে চাহিয়া বলিল, তোমার নাম কি? মেয়েটি মৃদুস্বরে নতমুখে বলিল, শ্রীমতী অপর্ণা দেবী। সঙ্গে সঙ্গে সে অল্প একটু হাসিল। যেমন সুন্দর মুখ, তেমনি সুন্দর মুখের হাসিটা। কি রং, কি গ্রীবার ভঙ্গি, চিবুকের গঠনটি কি অপরূপ। মুখের দিকে চাহিয়া উজ্জ্বল বাতির আলোয় অপুর যেন কিসের নেশা লাগিয়া গেল। দুজনেই খানিকক্ষণ চুপ। অপুর গলা শুকাইয়া আসিয়াছিল। কুঁজা হইতে জল ঢালিয়া 1 গ্লাস জলই সে খাইয়া ফেলিল। কি কথা বলিবে খুঁজিয়া পাইতেছিল না। ভাবিয়া ভাবিয়া অবশেষে বলিল, আচ্ছা, আমার সঙ্গে বিয়ে হওয়াতে তোমার মনে খুব কষ্ট হয়েছে না? বধূ মৃদু হাসিল। বুঝতে পেরেছি, ভারী কষ্ট হয়েছে। তা আমার জান। এই প্রথম কথা, তাহাকেই প্রথম সম্বোধন। অপুর সারা দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। অনেক মেয়ে তো ইতিপূর্বে তাহার সঙ্গে কথা বলিয়াছে, এরকম তো কখনো হয় নাই। দক্ষিণের জানালা দিয়া মিঠা হাওয়া বহিতেছিল। চাঁপা ফুলের সুগন্ধে ঘরের বাতাস ভরপুর। অপু বলিল, রাত 2 বাজে, শোবে না? এখানেই তো শোবে না? মা ও দিদির সঙ্গে ভিন্ন অন্য কোনো মেয়ের সঙ্গে এক বিছানায় সে শোয় নাই। একা এক ঘরে এত বড় অনাত্মীয় নিঃসম্পর্কীয় মেয়ের পাশে এক বিছানায় শোয়া, সেটা কি ভালো দেখাইবে? কেমন যেন বাধো বাধো ঠেকিল। একবার তাহার হাতখানা মেয়েটির গায়ে অসাবধানতা বশত ঠেকিয়া গেল। সঙ্গে সঙ্গে সারা গা শিহরিয়া উঠিল। কৌতূহলে ও ব্যাপারের অভিনবতায় তাহার শরীরের রক্ত যেন টকবক করিয়া ফুটিতেছিল। ঘরের উজ্জ্বল আলোয় অপুর সুন্দর মুখ রাঙা এবং একটা অস্বাভাবিক দীপ্তিসম্পন্ন দেখাইতেছিল। হঠাৎ সে কিসের টানে পাশ ফিরিয়া মেয়েটির গায়ে ভয়ে ভয়ে হাত তুলিয়া দিল। বলিল, সেদিন যখন আমার সঙ্গে প্রথম দেখা হল, তুমি কি ভেবেছিলে? মেয়েটি মৃদু হাসিয়া তাহার হাতখানা আস্তে আস্তে সরাইয়া দিয়া বলিল, আপনি কি ভেবেছিলেন আগে বলুন। সঙ্গে সঙ্গে সে নিজের সুঠাম পুষ্পপেলভ হাতখানি বাতির আলোয় তুলিয়া ধরিয়া হাসি মুখে বলিল, গায়ে কাঁটা দিয়ে উঠেছে, এই দেখুন কাঁটা দিয়েছে। কেন বলুন না?
কথাটা শেষ করিয়া সে আবার মৃদু হাসিল। এতগুলি কথা একসঙ্গে এই প্রথম, কি অপূর্ব রোমান্স এতে! ইহার অপেক্ষা কোন রোমান্স আছে আর এ জগতে? না চিনিয়া না বুঝিয়া সে এতদিন হিবিজিবি কি ভাবিয়া বেড়াইয়াছে। জীবনের জগতের সঙ্গে এ কি অপূর্ব ঘনিষ্ঠ পরিচয়! তাহার মাথার মধ্যে কেমন যেন করিতেছে। মদ খাইলে বোধহয় এরকম নেশা হয়। ঘরের মধ্যে আর থাকা যায় না, বেজায় গরম। সে বলিল, একটু বাইরের ছাদে বেরিয়ে আসি, খুব গরম না, আসছি এক্ষুনি। বৈশাখের জ্যোৎস্না রাত্রি। রাত্রি বেশি হইলেও বাড়ির লোক এখনো ঘুমায় নাই। বউ ভাত কাল এখানে হইবে, নিচে তাহারই উদ্যোগ আয়োজন চলিতেছে। দালানের পাশে বড় রোয়াকে ঝিয়েরা কচুর শাক কুটিতেছে। রান্না কোঠার পেছনে নতুন খড়ের চালা বাঁধা হইয়াছে। সেখানে এত রাত্রে পান্তুয়া ভিয়ান হইতেছে। সে ছাদের আলিশার ধারে দাঁড়াইয়া দেখিল। ছাদে কেহ নাই। দূরের নদীর দিক হইতে একটা ঝিরঝিরে হাওয়া বহিতেছে। দুদিন যে কি ঘটিয়াছে তাহা যেন সে ভালো করিয়া বুঝিতেই পারে নাই, আজ বুঝিয়াছে। কয়েকদিন পূর্বেও সে ছিল সহায় শূন্য, বন্ধু শূন্য, গৃহশূন্য, আত্মীয় শূন্য, জগতে সম্পূর্ণ একাকী। মুখের দিকে চাহিবার ছিল না কেহই, কিন্তু আজ তো তাহা নয়। আজ ওই মেয়েটি যে কোথা হইতে আসিয়া পাশে দাঁড়াইয়াছে, মনে হইতেছে যেন ও জীবনের পরম বন্ধু। মা এই সময় কোথায়? মায়ের যে বড় সাধ ছিল মনসাপতার বাড়িতে শুইয়া শুইয়া, কত রাত্রে সেসব, কত সাধ, কত আশার গল্প। মায়ের সোনার দেহ কোদলা তীরের শ্মশানের চিতাগ্নিতে পুড়িবার রাত্রি হইতে সে আশা আকাঙ্ক্ষার তো সমাধি হইয়াছিল। মাকে বাদ দিয়া জীবনের কোন উৎসব? অপুর আকুল চোখের জলে চারিদিকে ঝাপসা হইয়া আসিল। বৈশাখী শুক্লা দ্বাদশী রাত্রির জ্যোৎস্না যেন তাহার পরলোকগত দুঃখিনী মায়ের আশীর্বাদের মতো তাহার বিভ্রান্ত হৃদয়কে স্পর্শ করিয়া সরল শুভ্র মহিমায় স্বর্গ হইতে ঝরিয়া পড়িতেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত। আজ একাদশ পর্বের মাধ্যমে প্রথম খণ্ড শেষ হয়ে গেল। আপনারা অনেকেই জানেন, তারপরেও বলে দেয়া, পথের পাঁচালীর পরবর্তী অংশ হচ্ছে অপরাজিত। অপরাজিত শুনে যদি আপনার কখনো মনে হয় যে ঠিক বুঝতে পারছি না ঘটনা প্রবাহ কোত্থেকে হচ্ছে বা আগের রেফারেন্সগুলো কী ছিল, সেগুলো যদি আপনারা পরিষ্কার না থাকেন, সেক্ষেত্রে পথের পাঁচালী উপন্যাসটি শুনে দেখতে পারেন। আমাদের চ্যানেলে আছে। পথের পাঁচালী স্পেস কল্লোল লেখে যদি আপনারা সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের এই অপরাজিত উপন্যাসের দ্বিতীয় খণ্ড আমরা কালকে থেকেই আবার শুরু করব। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।